আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি খাদ্য পুষ্টি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের 3-5 কোর্সের ক্লাসে। আজকের ক্লাসে টেকনিক্যাল রাইটিং বিজনেস প্রপোজাল নিয়ে আমরা জানব। বিজনেস প্রপোজালের ডেফিনেশন, টাইপস, নিডস অ্যান্ড স্ট্রাকচার সম্পর্কে আজকের ক্লাসে আমরা ধারণা নেব। বিজনেস প্রপোজাল কাকে বলে? আমরা যদি খুব সহজ করে বলি, বিজনেস প্রপোজাল হচ্ছে একটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা ব্যবহার করে কোনো একটা প্রতিষ্ঠান সেবা প্রদান করে থাকে, আর একটা প্রতিষ্ঠানে সেবা গ্রহণ করে থাকে। তাদের উদ্দেশ্য হলো সেবা বা দ্রব্যাদি ক্রয় করা অথবা সেবা বা দ্রব্যাদি সেল করা। এটাই প্রধানত সারমর্ম। অন্যভাবে বলা যেতে পারে, বিজনেস প্রপোজাল এমন একটা লিখিত ডকুমেন্ট যার মাধ্যমে বিক্রেতা ক্রেতার কাছে প্রস্তাবনা প্রেরণ করে থাকেন বা পেশ করে থাকেন। বিজনেস প্রপোজালের প্রয়োজনীয়তা: কোনো ব্যবসায়িক উদ্দেশ্য, প্রোডাক্ট বা সার্ভিসের ধরন সম্পর্কে কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তিকে জানানোর জন্য বিজনেস প্রপোজাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কোনো প্রজেক্টের ধরন কেমন হবে, সেই প্রজেক্টের কাজের বিস্তৃতি কেমন হবে, কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত কর্মপ্রক্রিয়া পরিচালিত হবে, অর্থাৎ যে কোনো প্রজেক্টের সম্পূর্ণ বর্ণনা প্রদানের জন্য বিজনেস প্রপোজাল গুরুত্বপূর্ণ। একটা ভালো প্রপোজাল যেটার মাধ্যমে যে কোনো প্রতিষ্ঠান তার প্রোডাক্টের বিক্রি বাড়াতে পারে এবং খুব ভালো প্রফিট অর্জন করতে পারে। অর্থাৎ সহজ কথায় বলা যায়, যে কোনো সার্ভিস বা প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত ধারণা প্রদানের জন্য, সেই সার্ভিস বা প্রোডাক্টের গুণগত মান, সাপ্লাই বা সেবা প্রদানের ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য জানার জন্য, ব্যবসায়ের সেল বৃদ্ধির জন্য, প্রফিট অর্জনের জন্য বিজনেস প্রপোজাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিজনেস প্রপোজাল সাধারণত 4 ধরনের হয়ে থাকে: ইন্টারনাল প্রপোজাল, এক্সটার্নাল প্রপোজাল, সলিসাইটেড প্রপোজাল, আনসলিসাইটেড প্রপোজাল। ইন্টারনাল প্রপোজাল বা আভ্যন্তরীণ প্রপোজাল: কোনো একটা প্রতিষ্ঠান তার একটা বিভাগ আর একটা বিভাগের যে প্রপোজাল প্রেরণ করে থাকে সেটা হলো আভ্যন্তরীণ বা ইন্টারনাল প্রপোজাল। এক্সটার্নাল প্রপোজাল হলো এক প্রতিষ্ঠান যখন অন্য একটা প্রতিষ্ঠান বা ব্যক্তির জন্য কোনো প্রস্তাবনা লিখে থাকে বা প্রেরণ করে থাকে, সেই প্রস্তাবনাকে বোঝায়। সলিসাইটেড বিজনেস অফার: কোনো ব্যক্তি বা অর্গানাইজেশন তার প্রজেক্ট বা কোনো একটা কাজ কমপ্লিট করার উদ্দেশ্যে অন্য কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে যখন কাজ অফার চায়, তখন এই অফারটা নিয়ে যখন বিড করার তাগিদে প্রপোজাল পেশ করা হয়, সেটা হচ্ছে সলিসাইটেড বিজনেস প্রপোজাল। আনসলিসাইটেড বিজনেস প্রপোজালে কোনো রিকোয়েস্টের এগেইনস্টে বিড করা হয় না। এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, কোনো একটা স্মল বিজনেস প্রতিষ্ঠান কোনো একটা লার্জ কোম্পানির সাথে কাজ করার জন্য তখন তারা একটা প্রস্তাবনা পেশ করলো। এই ধরনের প্রস্তাবনাকে আনসলিসাইটেড প্রস্তাবনা বলা হতে পারে। সলিসাইটেড প্রপোজাল দেওয়ার ক্ষেত্রে কোনো একটা কোম্পানি বিভিন্ন ধরনের টার্মিনোলজি ইউজ করতে পারে, যেমন RFI অর্থাৎ রিকোয়েস্ট ফর ইনফরমেশন, RFP রিকোয়েস্ট ফর প্রপোজাল, এছাড়াও RFQ রিকোয়েস্ট ফর কোটেশন, IFB ইনভাইটেশন ফর বিড, এগুলোই প্রধানত ব্যবহৃত হয়ে থাকে। স্ট্রাকচার অফ বিজনেস প্রপোজাল: একটা বিজনেস প্রপোজাল স্ট্রাকচারকে যদি অ্যানালাইসিস করা হয়, তার বেসিক স্ট্রাকচারটা এরকম থাকে: তার টাইটেল পেজ থাকে, কভার লেটার থাকে, টেবিল অফ কন্টেন্ট থাকে, লিস্ট অফ ইলাস্ট্রেশন, এক্সিকিউটিভ সামারি, এরপর থাকে ইন্ট্রোডাকশন, ডিসকাশন অ্যান্ড কনক্লুশন। টাইটেল পেজ: যে কোনো বিজনেস প্রপোজালের কভার পেজটা বা টাইটেল পেজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ প্রথম পেজটাকে আমরা কভার পেজ বা টাইটেল পেজ বলবো, যেটা দেখে একটা বিজনেস প্রপোজাল সম্পর্কে প্রথম ইমপ্রেশন তৈরি হবে। এখানে কিছু বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে, যেমন কোম্পানির নাম থাকতে হবে, যে কোম্পানি প্রপোজালটা প্রেরণ করছে তার নাম থাকতে হবে,
তার নিজস্ব একটা ব্র্যান্ড লোগো থাকে, সেই লোগো থাকতে হবে, কোম্পানির অ্যাড্রেস থাকতে হবে, কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো থাকবে, যেমন মেল আইডি, তারপরে ওয়েবসাইটের ঠিকানা, সেল নাম্বার, ফোন নাম্বার, এগুলো সবই থাকতে হবে। বিজনেস প্ল্যান, কম্পিটিশন ডেট থাকতে হবে। প্রপোজাল যেটা দেওয়া হচ্ছে তার টাইটেল বা সাবজেক্ট অফ দ্য প্রপোজাল এখানে অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। কভার লেটার। কভার লেটারকে বলা হয় বিজনেস প্রপোজালের হুক, অর্থাৎ যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান তার ফেভারে কোনো একটা কাজ বা কোনো একটা ব্যবসা পাওয়ার জন্য এই কভার লেটারটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অন্যভাবে বলা যেতে পারে যে কোনো বিজনেস প্রপোজালের কভার লেটারটা যত বেশি শক্তিশালী হবে, আকর্ষণীয় হবে এবং খুব অ্যাট্রাকটিভ হবে, তত বেশি কাজ পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। কভার লেটার যেটা ইলেকট্রনিক ফরম্যাটে খুব বেশি আকর্ষণীয়ভাবে আজকাল তৈরি করা হয়ে থাকে, তবে ইলেকট্রনিক ফরম্যাটের চাইতে আমাদের দেশে পেপার বেসড কভার লেটারের প্রচলন সবচেয়ে বেশি। পেপার বেসড কভার লেটার যখন তৈরি করতে হবে তখন অবশ্যই খেয়াল রাখতে হবে সেখানে যেন প্রফেশনালিজমের ছাপ থাকে। একটা কভার লেটার পাঠকের কাছে কতগুলো তথ্য প্রোভাইড করে থাকে, যেমন কেন এটা লেখা হচ্ছে, প্রপোজালের টপিকসটা কি, এছাড়াও এটা কিভাবে কাজ করা হবে, কখন করা হবে এবং এটার গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি বা কেন এটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ এক কথায় বলা যায় একজন রিডার কভার লেটারটা পড়ে প্রপোজাল সম্পর্কে প্রাথমিক একটা ধারণা অর্জন করবেন। কভার লেটারটা এমন হতে হবে যেন একজন রিডার কভার লেটারটা পড়ে প্রস্তাবনা সম্পর্কে একটা ইতিবাচক ধারণা অর্জন করতে পারেন। টেবিল অফ কন্টেন্ট, পুরা প্রস্তাবনায় কোন অংশে কি কি বিষয় বর্ণিত আছে সেই বর্ণিত বিষয়ের টাইটেলটা এই টেবিল অফ কন্টেন্টে দেওয়া থাকে, সাথে পেজ নম্বর সহই এখানে প্রদান করা হয়ে থাকে। এটা অবশ্যই অ্যাকুরেট হতে হবে, অর্থাৎ যে টপিকসটা যে পেজে আছে সেই পেজ নাম্বারটা সঠিক হতে হবে এবং সেই টপিকের যে উপস্থাপনা সেখানেও কোনো ভুল ত্রুটি থাকা যাবে না। আমরা এক্সাম্পল হিসাবে একটা টেবিল অফ কন্টেন্ট এখানে দেখতে পাচ্ছি। লিস্ট অফ ইলাস্ট্রেশন, এটা বিজনেস প্রপোজালের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। একটা প্রপোজালের মধ্যে বিভিন্ন ধরনের ফিগার থাকে, টেবিল থাকে, এই ফিগার এবং টেবিলগুলো ক্রম অনুযায়ী এই ইলাস্ট্রেশনের মধ্যে বর্ণিত থাকে, অর্থাৎ লিস্ট অফ ইলাস্ট্রেশন দেখে কোন টেবিলটা বা কোন ফিগারটা কোথায় আছে খুব সহজেই বোঝা যায়। এক্সিকিউটিভ সামারি, পুরা গবেষণা প্রস্তাবনায় যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেটার একটা সামারি এই এক্সিকিউটিভ সামারিতে বর্ণিত থাকে। এক্সিকিউটিভ সামারি যতখানি সম্ভব ছোট করে লেখাই ভালো, এটা ম্যাক্সিমাম 2 পেজের মধ্যে লেখা ভালো, সম্ভব হলে 1 পেজের মধ্যে নিয়ে আসতে পারলে এটা আরো বেশি ভালো। এক্সিকিউটিভ সামারির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোম্পানি এক্সিকিউটিভ সামারি লিখছে তার স্ট্যাটাসটা উপর নির্ভর করবে এক্সিকিউটিভ সামারি কেমন হবে। যেমন কোনো নতুন কোম্পানি যারা প্রথম কাজ করছে, যাদের এর আগে অনেক বেশি অভিজ্ঞতা নাই, তারা যদি এক্সিকিউটিভ সামারি লেখে তাদের ক্ষেত্রে এক রকম হবে, আবার কোনো রিনাউন্ড ওয়েল স্ট্যাবলিশ কোনো কোম্পানি যদি লেখে তাদের ক্ষেত্রে এক্সিকিউটিভ সামারির ধরন আরেক রকম হবে। নতুন কোনো কোম্পানির ক্ষেত্রে এক্সিকিউটিভ সামারির মধ্যে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে তাহলে বিজনেস অপরচুনিটি থাকবে, টার্গেট মার্কেট সম্পর্কে লেখা হবে, বিজনেস মডেল সম্পর্কে লিখতে হবে। এছাড়াও নতুন কোনো কোম্পানির এক্সিকিউটিভ সামারির মধ্যে মার্কেটিং এবং সেলস স্ট্র্যাটেজি সম্পর্কে বর্ণনা থাকবে, সেখানে কম্পিটিশনের ধরন কেমন হবে সেটা থাকবে। এছাড়া ফিনান্সিয়াল অ্যানালাইসিস, ওনার্স বা স্টাফ সম্পর্কে লিখতে হবে। এছাড়াও ইমপ্লিমেন্টেশন প্ল্যান কেমন হবে সেটা সম্পর্কেও একটা ধারণা দিতে হবে।
অন্যদিকে এস্টাবলিশড বিজনেস প্রতিষ্ঠান হলে তারা এক্সিকিউটিভ সামারি লেখার সময় অন্য বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখবে, যেমন সেখানে তাদের অ্যাচিভমেন্টগুলো সম্পর্কে, গ্রোথ প্ল্যানগুলো সম্পর্কে এখানে ইনক্লুড করতে হবে। এস্টাবলিশড বিজনেস ফার্মের এক্সিকিউটিভ সামারিতে মিশন স্টেটমেন্ট, কোম্পানি ইনফরমেশন অবশ্যই ইনক্লুড থাকবে। এছাড়াও বিজনেস হাইলাইটস, ফিনান্সিয়াল সামারি এবং ফিউচার গোল সম্পর্কে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এক্সিকিউটিভ সামারিতে অবশ্যই লিখবেন। বিজনেস প্রপোজালের এক্সিকিউটিভ সামারি লেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস। এখানে সামারি প্রোভাইডিং এর ব্যাপারে ফোকাস করতে হবে, অর্থাৎ প্রপোজালের প্রয়োজনীয় অংশগুলো, বিশেষত সমস্যাকে হাইলাইট করতে হবে, সলিউশনের ব্যাপারে নির্দেশনা থাকতে হবে এবং এর বেনিফিট কি হবে এই বিষয়গুলোতে মেইন ফোকাস করতে হবে। এছাড়া প্রপোজালের ল্যাঙ্গুয়েজটা স্ট্রং হতে হবে এবং পজিটিভ ল্যাঙ্গুয়েজে উপস্থাপন করতে হবে। এটা অবশ্যই 1 থেকে 2 পেজের অধিক হবে না, অর্থাৎ শর্ট ফরম্যাটে লিখতে হবে। এটা পলিশড ওয়েতে উপস্থাপন করতে হবে। এটা রিডারের কাছে যাতে গ্রহণযোগ্যতা পায় সেই বিষয়গুলো খেয়াল রাখবে। এরপরে ইন্ট্রোডাকশন অংশটা 2 থেকে 3 পেজের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। এখানে মূলত বিজনেসের অবজেক্টিভ এবং এটা স্টার্ট করার ধরন কি হবে এই বিষয়গুলো এখানে বর্ণিত থাকবে। ব্যবস্থাপনার দৃষ্টিভঙ্গিতে ব্যবসায়িক আউটলাইনটা কেমন হবে, এখানে মূলত সেই বিষয়গুলোই ফোকাস পাবে। ডিসকাশন অংশে প্রবলেম স্টেটমেন্ট, প্রপোজ সলিউশন সম্পর্কে বর্ণনা থাকবে। এখানে কোয়ালিফিকেশন কি হবে স্টাফ বা যারা এই কাজের সাথে সম্পৃক্ত থাকবে, এছাড়া প্রতিষ্ঠানের সার্বিক কোয়ালিফিকেশন কেমন এই বিষয়ে বর্ণিত থাকবে। টাইম লাইন, অর্থাৎ পুরো প্রস্তাবনাটা এক্সিকিউট করতে কি পরিমাণ সময় নেবে সে ব্যাপারে একটা নির্দেশনা থাকবে। প্রাইসিং, বিলিং এবং লিগাল বিষয়গুলো উল্লেখ থাকবে। টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে। এছাড়া অ্যাকসেপ্টেন্স সম্পর্কে এখানে বর্ণিত থাকবে। প্রবলেম স্টেটমেন্টটা ওয়েল ডিফাইন্ড হতে হবে, অর্থাৎ কোন সমস্যার প্রেক্ষাপটে এই প্রস্তাবনা প্রেরণ করা হচ্ছে সেটা সেখানে পরিষ্কারভাবে বর্ণিত থাকবে। সমস্যাটা সুনির্দিষ্টভাবে বর্ণিত হতে হবে। প্রস্তাবিত সলিউশন বা প্রপোজ সলিউশন, যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সলিউশন করার জন্য বা সমাধানের জন্য প্রস্তাবনা দিতে হবে এবং এই প্রস্তাবনা বা আইডিয়াটা যেন গ্রহণযোগ্যতা পায় সেজন্য সেখানে পরিষ্কার একটা ধারণা বা সলিউশনের পরিষ্কার একটা চিত্র তৈরি করতে হবে। প্রপোজ সলিউশনের মধ্যে সমস্যা সমাধানের জন্য কতটুকু সম্ভাব্য সময় লাগতে পারে সে বিষয়েও এখানে বর্ণিত থাকবে। কোয়ালিফিকেশন, এই সেকশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে সোশ্যালি প্রুফ করা হয় যে ওই কোম্পানির দক্ষতা কতখানি। এখানে আমি একটা এক্সাম্পল উপস্থাপন করেছি, এক্সাম্পলটা খেয়াল করবে। বিজনেস প্রপোজালের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো টাইম লাইন। এখানে ফ্লো চার্টের মাধ্যমে বিভিন্ন কাজের যে প্রস্তাবনা করা হয়ে থাকে সেটা সুনির্দিষ্ট সময়ের মধ্যে কিভাবে করা হবে সেটাই এখানে দেখানো হয়ে থাকে। প্রাইসিং, বিলিং অ্যান্ড লিগ্যাল, এই অংশে পুরো কর্মের জন্য বা পুরো প্রস্তাবিত প্রজেক্টের জন্য যে প্রাইসটা বা খরচটা হবে সেটা এখানে বিস্তারিত বর্ণনা হয়ে থাকে। বিলের ধরন কি হবে, অর্থাৎ কিভাবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে সেবা গ্রহণকারী প্রতিষ্ঠান অর্থ প্রদান করবে সেটা এখানে বর্ণিত থাকবে এবং সাথে বিল প্রদানের জন্য যে লিগ্যাল ইস্যুগুলো সেগুলো এখানে চলে আসবে। টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রজেক্টের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের জন্য কোথায় কোন ক্ষেত্রে কি ধরনের শর্ত প্রযোজ্য হবে সেটা এখানে বর্ণিত থাকবে। এখানে পেমেন্ট মেথড বাস্তবায়নের শিডিউলগুলো এখানে উল্লেখ থাকবে। প্রত্যেকটা আইনগত দিক এখানে ক্লিয়ার করে বর্ণিত হবে। একটা বিজনেস প্রপোজালের অ্যাকসেপ্টেন্স অংশটা খুব ছোট হয়ে থাকে। এই অংশে যারা প্রস্তাব প্রদান করে থাকে সেই প্রস্তাব প্রদানকারী প্রতিষ্ঠান এবং যারা প্রস্তাব গ্রহণ করছে প্রস্তাব গ্রহণকারী প্রতিষ্ঠানের অফিসিয়ালদের মধ্যে এই স্বাক্ষরের মাধ্যমে এই অংশটা সম্পাদিত হয়ে থাকে।
কনক্লুশন অংশে শেষ অংশ যেখানে একটা প্যারায় খুবই সংক্ষিপ্ত পরিসরে পুরো প্রপোজাল সম্পর্কে সাম আপ করা হয়ে থাকে। এখানে কোনো নতুন আইডিয়া প্রদান করা হয় না, এখানে টেকনিক্যাল নতুন কোনো বিষয়ে হাইলাইট করা হয় না। আজকের ক্লাসে আমরা বিজনেস প্রপোজাল সম্পর্কে জানলাম। আজকে এই পর্যন্তই। আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে আবার ইনশাআল্লাহ তোমাদের সাথে কথা হবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।